আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের কোষ রসায়ন হতে আমরা দেখব কার্বোহাইড্রেট। আমরা গত ক্লাসে অবশ্য কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করেছি। আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করেছি এবং তোমরা এই কার্বোহাইড্রেট সম্পর্কে কিছু ধারণা পেয়েছো। আমরা আজকে কার্বোহাইড্রেটের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমরা যারা গত ক্লাসটি দেখো নাই অবশ্যই তোমরা গত ক্লাসটি দেখে নিবে এবং আজকে যারা ক্লাসে লাইভে উপস্থিত আছো এখন অবশ্যই তোমাদের আইডি কমেন্ট করবে এবং সাউন্ড কোয়ালিফিকেশানটা ঠিক আছে কিনা বা ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই তোমরা জানাবে। আমি অবশ্যই তোমাদের কমেন্ট পড়ব। প্রথমে আসি, আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করছিলাম। সেই কার্বোহাইড্রেটের যেখানে আসছিলাম আমরা সেখান থেকে আলোচনা করি। কার্বোহাইড্রেটে আমরা পড়ছিলাম হচ্ছে গঠন অণুর ভিত্তিতে গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমরা 3 ভাগে ভাগ করছিলাম, সেটা নিয়ে গত ক্লাসে আলোচনা করছিলাম লাস্ট অংশে। গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আমরা 3 ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে মনোস্যাকারাইড। আমি গত ক্লাসের পড়াটা একটু রিপিট করতেছি তোমাদের একটু মনে করার জন্য, মনে করে দেওয়ার জন্য। আমরা দেখি প্রথমটা ছিল কি, মনোস্যাকারাইড। 2 নাম্বার টপিকসে ছিল তোমরা হচ্ছে অলিগোস্যাকারাইড। 2 নাম্বার ছিল অলিগোস্যাকারাইড। আর 3 নাম্বার পয়েন্টে ছিল তোমাদের পলিস্যাকারাইড। তো আমরা গত ক্লাসে গঠন অণুর ভিত্তিতে আমরা 3 প্রকার শুধু ভাগ দেখছিলাম এবং তাদের ডেফিনেশন দেখছিলাম। তোমরা ভুলে গেছো কি না জানি না। আমরা মনোস্যাকারাইডের সংখ্যাটা একটু আবার খেয়াল করি। মনোস্যাকারাইড হচ্ছে যে সকল কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না। যেসব কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না তাদেরকে বলা হয় মনোস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইড আমরা পড়ছিলাম যে সকল কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে 2 হতে 9টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে বলা হয় অলিগোস্যাকারাইড, অর্থাৎ 2 হতে 9টি। আর আমরা পলিস্যাকারাইড পড়ছিলাম হচ্ছে কত, 10 বা তার বেশি। অর্থাৎ যে সকল কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে অথবা ভাঙলে অথবা বিশ্লেষণ করলে 10 বা তার অধিক সংখ্যক মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদেরকে বলা হয় পলিস্যাকারাইড। তো আমরা গত ক্লাসে এই পর্যন্ত আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন দেখতে হবে ভিতরে এবং অলিগোস্যাকারাইডের ভিতরে দেখতে হবে এবং পলিস্যাকারাইড আমরা ভিতর থেকে দেখব। তো আমরা আসি আজকে হচ্ছে মনোস্যাকারাইড থেকে আলোচনা করব। কোথায় থেকে আলোচনা করব? মনোস্যাকারাইড থেকে। তো আমি মনোস্যাকারাইডকে আমরা বলছিলাম যে মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা হচ্ছে 3 থেকে 10টি। 3 হতে 10টি কি থাকে? কার্বন থাকে। মনোস্যাকারাইডে কার্বন থাকে 3 থেকে 10টি। মনোস্যাকারাইডে কার্বন থাকে কত? 3 থেকে 10টি। 3 হতে 10টি কার্বন থাকে। ওকে। তো এই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কার্বনের উপর ভিত্তি করে, অর্থাৎ কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, যেমন ট্রায়োস, টেট্রোস, তারপর হচ্ছে পেন্টোস, হেক্সোস, এভাবে আমরা একটা আলোচনা করব। আমরা একটু দেখি যে ক্লাসিফিকেশান মনোস্যাকারাইডের। তাহলে মনোস্যাকারাইডকে আমরা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা কি করছি? নিম্নলিখিত ভাগে ভাগ করছি। এখানে নির্দিষ্ট কোনো ভাগ নাই। তবে যেহেতু কার্বন সংখ্যা 3 থেকে 10, অর্থাৎ কার্বন সংখ্যা কত? 3 থেকে 10, সেক্ষেত্রে আমরা 3 থেকে শুরু করব, 10-এ গিয়ে শেষ। মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশান। তাই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা মনোস্যাকারাইডকে কি করছি? 3 ভাগে ভাগ করছি। ঠিক আছে? কার্বন সংখ্যার উপর ভিত্তি করে তোমরা কি দেখতে পাচ্ছ? জুম করতে প্রয়োজন হলে জুম করতে হবে। আমি দেখতেছি তোমাদের কমেন্টে কে কে আসো এই মুহূর্তে লাইভে। কার্বনের উপর ভিত্তি করে, অর্থাৎ কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে আমরা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে
আমরা কি করছি নিম্নলিখিত ভাগে তোমাদের এখনো কোনো কমেন্ট আসে নাই, অর্থাৎ তোমাদের উপস্থিতি নাই ক্লাসের মধ্যে। 3 থেকে 10 অর্থাৎ কার্বন সংখ্যা কত 3 থেকে। আচ্ছা, তাহলে আমরা মনোস্যাকারাইডকে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে নিম্নলিখিত ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ট্রায়োস, 2 নাম্বার হচ্ছে টেট্রোস, 3 নাম্বার হচ্ছে পেন্টোস, 4 নাম্বার হেক্সোস, 6 নাম্বার হেপ্টোস। আমরা আপাতত এই 5টা ভাগ দিছি, আমাদের আরও ভাগ আছে, তবে ওই ভাগগুলো আমাদের কখনো প্রয়োজন হয় না, পরীক্ষাও আসে না এবং আমাদের বইও নেই, তাই আমাদের ওই ভাগগুলোর প্রয়োজন নেই আলোচনা করা। তাই প্রথমে আসি আমরা ট্রায়োস। প্রথমে জানতে হবে ট্রায়োস কি। ট্রায়োস হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে ট্রায়োস বলে। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে ট্রায়োস বলে, ঠিক আছে। তাহলে একইভাবে টেট্রোস, ট্রাই মানে হচ্ছে 3, ট্রাই মানে কত 3, ট্রায়োস মানে কি 3 কার্বন। তাহলে 3 কার্বন বিশিষ্ট এই মনোস্যাকারাইডকে বলা হয় ট্রায়োস। তাহলে সেম টেট্রোস, টেট্রা মানে হচ্ছে কত 4, তাহলে টেট্রোস মানে কি 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টেট্রোস। 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় টেট্রোস। একইভাবে বলতে পারি আমরা 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় পেন্টোস, 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেক্সোস এবং 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হয় হেপ্টোস। তার মানে আমরা একটা সংখ্যা দেখলে এটা দিয়ে আমরা বাকি সংখ্যাগুলো লিখতে পারি। তাহলে ট্রায়োস মানে 3 কার্বন বিশিষ্ট এই মনোস্যাকারাইডকে বলা হয় ট্রায়োস। তাহলে আমরা প্রত্যেকটা থেকে একটা করে উদাহরণ দেখব। যেমন ট্রায়োজের উদাহরণ কি, আমরা বলতে পারি গ্লিসারঅ্যালডিহাইড, এর আরেকটা নাম বলতে পারি অ্যালডোস, অথবা আমরা বলতে পারি কিটোস। অর্থাৎ ট্রায়োস থেকে আমরা অন্তত একটা উদাহরণ দেখব। আমরা এখানে 2টা উদাহরণ দিছি, যার নাম গ্লিসারঅ্যালডিহাইড তারই আরেক নাম হচ্ছে অ্যালডোস, অথবা আমরা বলতে পারি কিটোস। আমরা টেট্রাস্যাকারাইড থেকে একটা উদাহরণ দিছি কি ইরিথ্রোস। আমরা একটা উদাহরণে এখানে পরীক্ষা আসে, প্রিভিয়াস এর নৈবিত্তিকগুলোতে আসে, অন্য কোনো জায়গায় আসে না, তো আমরা একটা উদাহরণ দেখলেই হবে। যেখানে নৈবিত্তিকে বা পরীক্ষায় একাধিক উদাহরণগুলো আসে তখন আমরা একাধিক উদাহরণগুলো বলি। যেমন পেন্টোস থেকে আমরা 2টা উদাহরণ দিচ্ছি, একটা রাইবোস, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোস। এই 2টা জিনিস আমাদের অবশ্যই ভালো করে দেখতে হবে। এবং হচ্ছে হেক্সোস, হেক্সোস থেকে উদাহরণ পড়বো আমরা গ্লুকোজ ও ফ্রুক্টোজ। আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজটা আমরা ভালো করে দেখব। আর হেপ্টোস থেকে আমরা সেডো হেপ্টালোস। তাহলে আমরা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে নিম্নলিখিত ভাগে ভাগ করছি। প্রথমে আসি আমরা ট্রায়োস। এখন আমরা সংজ্ঞা পারি এবং উদাহরণগুলো পারি। তাহলে আমাদের কি বাকি রয়ে গেছে? বাকি রয়ে গেছে হচ্ছে এর স্ট্রাকচারগুলো খুবই ইম্পর্টেন্ট এবং স্ট্রাকচারগুলো একটু ভালো করে খেয়াল করবে। আমি স্ট্রাকচারগুলো এই দিকে আঁকতেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো আমি স্ট্রাকচার আঁকতেছি। প্রথম হচ্ছে ট্রায়োস। ট্রায়োস মানে হচ্ছে 3 কার্বন, 1 2 3। আমি 3 কার্বন বিশিষ্ট চিত্র আঁকতেছি। ট্রায়োস কত? ট্রায়োস, ট্রাই মানে হচ্ছে 3 আর এখানে কার্বন আছে 3টা, তাহলে ট্রায়োস মানে 3 কার্বন বিশিষ্ট যৌগ। এখন দেখি আমরা 3 কার্বন বিশিষ্ট যৌগটা কিভাবে তৈরি হতে পারে। আমরা প্রত্যেকটা কার্বন, আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী কত? 4। তাই আমরা ধরে নিব কার্বনের 4টা হাত আছে, 4টা বস্তুকে বা 4টা পরমাণুকে বা 4টা কিছুকে ধরার জন্য। আমরা কার্বনের কয়টা হাত আছে? 4টা ধরলাম, 4 দিকে ওর 4টা হাত আছে 4টা বস্তুকে ধরার জন্য, কারণ ওর যোজনী হচ্ছে 4। আমরা প্রত্যেকটা কার্বন পরমাণু একটা করে OH গ্রহণ করবে, হাইড্রোক্সিল আয়ন। প্রত্যেকটা কার্বন কি করবে? একটা করে হাইড্রোক্সিল আয়ন গ্রহণ করবে এবং বাকিগুলা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। বাকি হাতগুলা, কার্বনের বাকি হাতগুলা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। অন্তত একটা কি করবে? হাইড্রোক্সিল আয়ন গ্রহণ করবে। তাহলে আমরা প্রথমে উপরে কার্বনটা আসি, ধরি এটা 1 নাম্বার কার্বন। আমরা এই পাশ থেকে গুনতে পারি 1 2 3, অথবা এই পাশ থেকে গুনতে পারি 1 2 3। আমি ধরে নিলাম এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। তো 1 নাম্বার কার্বনের সাথে আমি একটা OH দিয়ে দিলাম, কারণ প্রত্যেকটা কার্বন আমি ধরে নিছি কি প্রত্যেকটা কার্বন হচ্ছে একটা করে OH গ্রহণ করে। তাহলে আমি এই কার্বনটা OH গ্রহণ করবে, আমরা এই কার্বনটা একটা OH গ্রহণ করবে। আমরা দেখো কার্বনে এখানে 1 2 1 আর একটা কয় 2, অর্থাৎ 2টা হাত পূর্ণ হয়েছে। তাহলে বাকি রয়েছে কয়টা হাত? আরও 2টা হাত বাকি রয়েছে। এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, 2টা হাত বাকি রয়েছে। তাহলে 2টা হাত আমি 2টা হাইড্রোজেন দিয়ে দিতে পারি। দেখো এই কার্বনে কয়টা হাত পূর্ণ হয়ে গেছে? 4টা হাত। এই কার্বনে 4টা হাতই পূর্ণ হয়ে গেছে। এখন আসি আমরা পরবর্তী কার্বন। দেখো 1 2 3, 3টা হাত আছে। তাহলে বাকি রয়ে গেছে কয়টা হাত? একটা হাত বাকি রয়েছে। তাহলে একটা হাতে আমি একটা হাইড্রোজেন দিতে পারি। একটা হাতে কি দিতে পারি? একটা হাইড্রোজেন। দেখো 1 2 3 4, 4টা হাতই পূর্ণ হয়ে গেছে। আবার দেখো আমরা পরবর্তী কার্বনে আসি। এই কার্বনের 2টা হাত পূর্ণ আছে, তাহলে আর বাকি রয়ে গেছে কয়টা? 2টা হাত। আমি দুই পাশে 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। দুই পাশে কি দিয়ে দিলাম? 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এই যে 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়েছে, এই যৌগটার নাম হচ্ছে কি? ট্রায়োস।
তাহলে আমি যে চিত্রটা আঁকছি সেটা কিসের চিত্র হইতে পারে? একটা ট্রায়োজের চিত্র। তবে আমরা জানি গঠন জারণ বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে যখন আমরা ক্লাসিফিকেশন পড়েছিলাম তখন জানি যে বিজারণ ক্ষমতা মানে যেগুলি বিজারক চিনি তাদের মধ্যে কি অবশ্যই অ্যালডিহাইড অথবা কি থাকবে? কিটোন গ্রুপ থাকবে। অ্যালডিহাইড অথবা কি কিটোন, এর দুইটা যে কোনো একটা থাকতে হবে, না থাকলে কি হবে না? আমাদের বিজারক চিনি হবে না। আমরা গঠন অণুর ভিত্তিতে যে ক্লাসিফিকেশন করেছি সেই সবগুলোই কি এক একটা বিজারক চিনি বা বিজারক শর্করা। তাই আমরা বিজারক শর্করার মধ্যে অবশ্যই অ্যালডিহাইড বা কিটোন দিতে হবে। তাই আমি অ্যালডিহাইড বা কিটোন কিভাবে দিব? আমি সবসময় 1 নং কার্বনে একটা অ্যালডিহাইড বা কিটোন দিতে পারি। তাহলে আমি 1 নং কার্বনটা এদিকে মুছে ফেলতেছি, মুছে আমি এখানে একটা অ্যালডিহাইড দিব। এখন দেখো অ্যালডিহাইডের গঠনটা কীরকম। অ্যালডিহাইড হচ্ছে এই কার্বন, এই অক্সিজেন, এই হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যালডিহাইডের গাঠনিক স্ট্রাকচার। তো অ্যালডিহাইডের ক্ষেত্রে এদিকে তাকায় দেখো, এই অক্সিজেনের যোজনী 2, তাই 2টা হাত পূর্ণ করেছে, 2টা হাত দিয়ে ধরেছে। কার্বনের যোজনী 4, 1 2 3 4টা হাত ধরছে। হাইড্রোজেনের যোজনী 1, একটা হাত দিয়ে ধরছে। তাহলে একটা হাত খালি, এই খালি হাত দিয়ে পরবর্তীতে সে কী করবে? আরেকটা কার্বন শিকলকে ধরবে। তাই এই খালি হাত আমরা এটাকে সংক্ষেপে লিখি CHO। তাহলে আমি যদি এখানে CHO লিখি তার মানে একটা হাত সে খালি থাকবে। আমি এখানে CHO দিয়ে দিলাম, CHO থাকলে হইলে কি তার একটা হাত খালি হয়েছে, এই খালি হাত দিয়ে সে এখানে ধরে ফেলছে। তার মানে এই কার্বনের 4টা হাতই পূর্ণ। কীভাবে পূর্ণ? দেখো, এই কার্বন, এই পাশে হাইড্রোজেন, এই অক্সিজেনটা এই পাশে দিয়ে দিচ্ছি অক্সিজেন। তার মানে কি আমি এখানে একটা অ্যালডিহাইড আঁকছি, আর এই অ্যালডিহাইডটি কী করছে? এই কার্বনের 4টা হাতই পূর্ণ করে ফেলছে। তাহলে এই অ্যালডিহাইড কী করছে? 4টা হাতই পূর্ণ করে ফেলছে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যালডিহাইড দিয়ে 4টা হাত পূর্ণ হয়ে গেছে এবং এই একটা হাত বাকি আছিল, সেই হাত দিয়ে বাকি কার্বনকে ধরছে। তাই এটা একটা কি? ট্রায়োজ। এটা কি একটা হয়েছে? ট্রায়োজ। এবং এই ট্রায়োজটার উদাহরণ কি? আমরা এখানে যে দেখলাম যে ট্রায়োজের উদাহরণ হচ্ছে গ্লিসার অ্যালডিহাইড অথবা কি অ্যালডোজ। তাহলে এটার উদাহরণ হচ্ছে অ্যালডিহাইড, কারণ অ্যালডিহাইড থাকার কারণে এর নামকরণ হয়েছে গ্লিসার অ্যালডিহাইড, কারণ এখানে আমরা অ্যালডিহাইড মূলক দিয়েছি। তাই এটার নাম হচ্ছে কি? গ্লিসার অ্যালডিহাইড, অথবা এর আরেক নাম হচ্ছে অ্যালডোজ। তাহলে আমরা অ্যালডোজ, পরবর্তী লেখা আছে কিটোজ। তাহলে কিটোজ মানে কি? আমাকে এখানে কিটোন দিলে কিটোজ হয়ে যাবে। আমরা একটু কিটোনের চিত্রটা দেখি। কিটোনের স্ট্রাকচার হচ্ছে এরকম, এই দুই পাশে 2টা হাত খালি আর একটা অক্সিজেন দিয়ে, মানে অক্সিজেনের 2টা হাত দিয়ে কার্বনকে ধরেছে। অর্থাৎ কার্বনের 4টা হাত, 2টা হাত খালি আর 2টা হাত দিয়ে অক্সিজেনকে ধরেছে। অক্সিজেনের যোজনী 2। তাই এইভাবে আমরা গাঠনিক স্ট্রাকচারটা লিখি কিটোনের ক্ষেত্রে এভাবে। তো এই কিটোন যখন আমি এখানে এই স্ট্রাকচারে বসাবো, দেখো এর 2 পাশে 2টা কার্বন বসাইতে হবে। 2 পাশে কি বসাইতে হবে? 2টা কার্বন বসাইতে হবে। তাহলে কিভাবে আমি কার্বন বসাই একটু দেখি। আমি একটা চিত্র নিচে আঁকতেছি, একটু খেয়াল করো। এই কার্বন, 3 কার্বন বিশিষ্ট, তার মানে কি? ট্রায়োজ। এই পাশে কী হওয়ার কথা? OS নাকি? এখানে একটা OS, এখানে একটা OS, এখানে কি OS। আমরা দেখো এই স্ট্রাকচারটাকে এভাবে আমরা আগে আঁকছিলাম নাকি? এখন দেখো আমরা কি করছিলাম? উপরটা মুছে এখানে দিয়েছিলাম কি? অ্যালডিহাইড, কারণ অ্যালডিহাইডের এক প্রান্তে লেখা যায়, লিখতে পারি, কারণ এক প্রান্তে রাখলে কি হবে? একটা হাত খালি থাকবে। তাই কিটোনকে আমরা কখনো প্রান্তে লিখতে পারবো না। কিটোনকে লিখতে হবে কোথায়? আমাদের মধ্যে। তাই আমি কিটোনটাকে আমি মধ্যে লিখে দিলাম, এই কিটোনটাকে আমি মধ্যে আঁকলাম। কিন্তু তাহলে এই পাশের ওএসটা তো ঠিকই থাকবে। আমরা ওইখানে ওএসটা মুছে কী করছিলাম? অ্যালডিহাইড দিয়েছিলাম, বাকি হাতগুলো মুছে দিয়েছিলাম, কারণ অ্যালডিহাইড বাকি 3টা হাত কী করছে? অ্যালডিহাইড সে নিজেই গ্রহণ করে ফেলছে। আর এখানে আমরা উপরটা ঠিক রাখলাম। আর কিটোন যেহেতু 2 পাশে 2টা হাত খালি, তার মানে 2টা কার্বন বসবে, তাই এটা কিটোন কখনো প্রান্তে বসতে পারে না। কিটোনকে আমরা মধ্যে বসাইতে হবে। আমি মধ্যে বসাই দিলাম। দেখো এই কার্বনের 4টা হাত পূর্ণ হয়েছে, এই কার্বনের 2টা হাত পূর্ণ হয়েছে। তাহলে বাকি 2টা কীভাবে পূর্ণ হবে? এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন। তাহলে এই কার্বনের 4টা হাত পূর্ণ, এই কার্বনের 1 2 3 4টা হাত পূর্ণ, এই কার্বনের একটা হাত পূর্ণ, আমরা আরও 2টা দিয়ে দিলাম। তাহলে কী হয়েছে? এখানে আমাদের এটার নাম হয়ে গেছে, এটা কি একটা 3 কার্বন বিশিষ্ট ট্রায়োজ। এর নামই হচ্ছে, দেখো কিটোন গ্রুপ থাকে, এটার নাম হচ্ছে কিটোজ। কিটোন থাকা এটার নাম কি হয়ে গেছে? এটার নাম হয়ে গেছে কিটোজ, কিটোন থাকার কারণে। তো এই কিটোন থাকার কারণে এটার নাম কিটোজ। আর অ্যালডিহাইড থাকার কারণে এটার নাম কি হয়েছে? অ্যালডোজ। অ্যালডিহাইড থাকার কারণে এর নাম হচ্ছে কি? অ্যালডোজ। ঠিক আছে? তো তোমাদের এই স্ট্রাকচারটা দেখতে পারলে আমরা বাকি সবগুলা স্ট্রাকচার আঁকতে পারবো। আমাদের বুঝতে হবে কিটোনের গঠনটা কীরকম, অ্যালডিহাইডের গঠনটা কীরকম। অ্যালডিহাইড থাকে প্রান্তে আর কিটোজ থাকে কি? মধ্যে, কখনো প্রান্তে
থাকতে পারে না, দুই পাশে অন্তত দুইটা কার্বন থাকতে হবে। আর অ্যালডিহাইড প্রান্তে লিখতে পারি, কারণ এক প্রান্ত তার খালি থাকলে কোনো প্রবলেম নাই। তো আমাদের কিটোজ আর অ্যালডোজের গঠনটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বাকি গঠনগুলো বুঝতে পারবো। সেম একই রকম ঘটনা ঘটবে, সেম একই রকম চিত্র হবে। অর্থাৎ আমরা 3 কার্বন বিশিষ্ট আঁকছি, অন্যগুলো 4 কার্বন বিশিষ্ট আঁকবো। কীভাবে আঁকবো আমরা একটু দেখবো। দেখো, এই স্ট্রাকচারটাকে আমরা এভাবে লিখলেও সমস্যা নাই, যে 2টা হাইড্রোজেন আছে, আমি 2টা হাইড্রোজেনকে মুছে CHO, এই স্ট্রাকচারটাকে আমরা এভাবেও লিখতে পারি, H2O OS S। এটা লিখলেও ভুল নাই, এখানে হাইড্রোজেন, এটাও কোনো ভুল নাই, এখানে হাইড্রোজেন দিলাম। এখানে 2টা হাইড্রোজেন আসলো, এই 2টা হাইড্রোজেনকে আমি মুছে একত্রে লিখে ফেলছি H2, আর এখানে OS। ঠিক আছে, এই 2টা হাইড্রোজেনকে মুছে আমি কি করছি, H2 লিখছি, আর ইউএস OS আছে। এটা লিখলে যে কথা, এটা লিখলে একই কথা। সেম এটার ক্ষেত্রে একই রকম, আমি উপরের ক্ষেত্রে 2টা হাইড্রোজেনকে একত্রে লিখতে পারি। দেখো, CH2OS, OS আগেই আসছিল, OS লিখলাম, আর C আসছিল C, আর 2টা হাইড্রোজেন আমি এক পাশে লিখে দিলাম। এখন আসি কিটোনের ক্ষেত্রে AO, তারপরে কি C। এখানে দেখো 2টা হাইড্রোজেন আছে, আমরা একত্রে H2 লিখতে পারি, H2OS, H2OS। ঠিক আছে, তাহলে আমরা এই গঠনকে আমরা এভাবে লিখতে পারি, আর এই গঠনকে আমরা এভাবে লিখতে পারি। এটা যদি বুঝতে পারো, তাহলে আমরা বাকি অংশটা ভালোভাবে বুঝতে পারবো। আর এটা যদি না বুঝতে পারো, তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। জুম ইন জুম আউট করা যায়। তাহলে আমরা কিটোন গেল, আমি এই গঠন থেকে আমি বাকি গঠনগুলো দেখাবো। দেখো, আমি বলছিলাম কি 3 কার্বন বিশিষ্ট অংশ হলে কি ট্রায়োজ, আর 4 কার্বন বিশিষ্ট হলে কি 3 কার্বন বিশিষ্ট হলে ট্রায়োজ। তাহলে আমরা 3 কার্বন বিশিষ্ট আগে পড়ছিলাম, আমি নিচেটা মুছে ফেললাম, কারণ আগে কার্বন ছিল 3টা। দেখো, আমরা সবসময় 1 2 3, আমি এই পাশ থেকে 1 2 3 দিতে পারতাম, কিন্তু এটা হবে না, 2 3 দিলে হবে না। কারণ আমরা জানি সবসময় কার্যকারী মূলকটা 1 নং কার্বনের দিকে, অর্থাৎ নিম্ন সংখ্যক কার্বনের দিকে থাকবে। যেখানে কম সংখ্যক কার্বন বা কার্বন গণনা শুরু করব, সেই দিক থেকে কোন দিকটা হবে, সেটা হচ্ছে কার্যকারী মূলকের দিক। অর্থাৎ কার্যকারী মূলক সবসময় কম সংখ্যক কার্বনের দিকে থাকবে। তাই 1 নং কার্বনে অ্যালডিহাইড থাকবে, কখনো 1 নং কার্বনে OS হাইড্রোক্সিল না, এক্ষেত্রে অ্যালডিহাইডটা গুরুত্ব পাবে। তাই এটা গঠন হবে এরকম, 1, এটা 2, আর এটা কত, এটা হচ্ছে 3 নং কার্বন। তাহলে আমরা কার্বন সংখ্যা 3টা দিয়েছি, তাই এটা কি হয়েছিল, ট্রায়োজের চিত্র ছিল। আমি কার্বন সংখ্যা একটা বাড়াই দিলাম, কার্বন সংখ্যা কি করলাম, একটা বাড়াই দিলাম। তাহলে এটা কি হয়ে গেছে, 1 2 3 4, 4 নং কার্বন। আমি আবার দেখাচ্ছি, 1 2 3 4, 4টা কার্বন দিছি। তাহলে এটা কি হবে, টেট্রুস। দেখি আমি কিভাবে টেট্রুস হবে। এখানে আমি একটা অ্যালডিহাইড দিয়ে দিই। প্রথমে আমরা জানি অ্যালডিহাইড কীভাবে বসে, তার মানে এর 3টা হাত, মানে টোটাল যে 4টা হাত ছিল, এই 4টা হাতই পূর্ণ হয়ে গেছে, কারণ অ্যালডিহাইডের শুধু একটা হাত খালি আসছিল, এটা দিয়ে পরবর্তী কার্বনকে ধরছে। এখন এই পাশে OS, এই পাশে OS, এই পাশে OS দিয়ে দেই। আর এই পাশে তো আর হাইড্রোজেন দেওয়া যাবে না, কারণ ওর এই কার্বন কী করছে, অক্সিজেনটা 2টা হাত, আর এটা দিয়ে ধরছে, তার মানে এখানে হাত পূর্ণ হয়ে গেছে। বাকি রয়েছে কি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। দেখো, এখানে কয়টা হাত বাকি, 2টা হাত বাকি, 1 2টা আছে, আর 2টা বাকি। তা 2টা হাত 2টা হাইড্রোজেন ধরবে, আমি H2 লিখে ফেলি একসাথে, অসুবিধা আছে, H2OS। তার মানে 2টা হাত আসলে 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেনকে ধরে ফেলছে, বাকিটা গঠন। তাহলে এটা কিসের চিত্র হয়ে গেছে, এটা হয়ে গেছে তোমাদের টেট্রুস। এটা কিসের চিত্র হয়ে গেছে, এটা হয়ে গেছে তোমাদের টেট্রুসের চিত্র। তাহলে টেট্রুসের উদাহরণ কি, ইরিথ্রোস। তাহলে এর আরেক নাম হচ্ছে ইরিথ্রোস। এটাকে আমরা টেট্রোসও বলতে পারি, এবং উদাহরণ হিসাবে এর নাম কি হয়ে গেছে, ইরিথ্রোস। অ্যালডিহাইড থাকলে এর নাম কি হয়ে গেছে, ইরিথ্রোস। তাহলে কিটোন দিয়ে এটা তৈরি করা যায়, যেহেতু তোমাদের বইয়ে নেই এবং তোমাদের পরীক্ষায় আসে না, সেজন্য তোমাকে এটা দেখতে হবে না। দেখতে হবে কোনটা, ইরিথ্রোস। তাই ইরিথ্রোসের গঠন হয়ে গেছে। যদি বলে পরীক্ষা ইরিথ্রোসের গঠন আঁকো, তাহলে এই যে আঁকে ফেলবো। আমাদের মনে রাখতে হবে 4 কার্বন বিশিষ্ট হলে কি টেট্রুস, আর টেট্রুসের উদাহরণ হচ্ছে ইরিথ্রোস। তাহলে আমি ইরিথ্রোসটা পারবো। তাহলে সরাসরি এইভাবে 4 কার্বন। আমি যদি 5 কার্বন আঁকি, দেখো 5 কার্বন আঁকি আমি, 5 কার্বন বিশিষ্ট হলে কি হয়ে যায়, পেন্টোস। আমি পেন্টোসের চিত্র আঁকি, দেখেন, 1 2 3 4 5। তাহলে আমি এক পাশে কি দিয়ে দিলাম, অ্যালডিহাইড, তার মানে 3টা হাত পূর্ণ, কারণ আমি অ্যালডিহাইডের গঠন আগেই দেখছি এভাবে। সরি, এখানে শুধু এইস হবে, এই অ্যালডিহাইড। ঠিক আছে, তো অ্যালডিহাইডের একটা হাত খালি, এই একটা হাত দিয়ে পরবর্তী কার্বনকে ধরে ফেলছে।
এখন তাহলে এই পাশে কী হবে ওএস, ওএস কারণ প্রত্যেকটা কার্বন একটা করে ওএস নিবে, ওএস এটা কয় কার্বন 5 কার্বন, তাহলে 5 কার্বন বিশিষ্ট একে বলছি এই পাশে একটা এস, এই পাশে এস, এই পাশে এস, এই পাশে কী হবে এস এস, দুইটা এস আমি একত্রে লিখলাম S2। তাহলে এটা কী হবে পেন্টুজের চিত্র, সহজ না? পেন্টুজের চিত্র। তাহলে পেন্টুজটার উদাহরণ কি দেখছি আমরা? পেন্টুজ থেকে উদাহরণ দেখছি আমরা রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। তাহলে এটা কিসের চিত্র আঁকছি? এটা হচ্ছে রাইবোজের চিত্র আঁকছি। এটার নাম হচ্ছে কি পেন্টুজ অথবা এর নাম হচ্ছে রাইবোজ। আমি যে চিত্রটা আঁকছি রাইবোজ চিত্র, ঠিক আছে? তাহলে ডিঅক্সিরাইবোজের চিত্রটা কি? যেহেতু পেন্টুজ থেকে আমরা দুইটা উদাহরণ দেখব, অ্যালডিহাইড দিয়ে দিব। দেখি অ্যালডিহাইড দিলে কীভাবে হয়। কার্বন আঁকি আমি, এটা মুছে ফেললাম উপর থেকে। দেখো 1 2 3 4 এই 5 কার্বন বিশিষ্ট। এখন আমি জানি অ্যালডিহাইড দিলে কি হচ্ছে রাইবোজ, আর কিটোন দিলে কি হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ। তাহলে আমি কিটোন দিতে হবে। কিটোন তো কখনো প্রান্তে বসে না, কারণ কিটোনের সংকেত আমরা জানি গাঠনিক স্ট্রাকচার হচ্ছে এই দুই পাশে দুইটা হাততালি, তার মানে এটা মধ্যে দেখতে হবে। আমি মধ্যে যে কোনো জায়গায় দিতে পারি। আমি 1 নং কার্বন ছাড়া বা এই পাশে 1 নং কার্বন ছাড়া যে কোনো জায়গায় আমরা দিতে পারি। আমি কিটোনটাকে এখানে দিয়ে দিলাম, একটা পর একটা কার্বনের পর দুই পাশে দুইটা কার্বন দিয়ে ধরে ফেলছে। তাহলে এখানে বাকি রয়েছে কি ওএস, 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 কি ওএস। তাহলে এই পাশে এখানে বাকি রয়েছে কি একাশে আমার দুইটা হাত আছে, তাহলে দুইটা হাত দিয়ে দুইটা হাইড্রোজেনকে ধরবে। আমি দুইটা হাইড্রোজেন একত্রে এখানে লিখলাম, কোনো প্রবলেম আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। দুইটা কার্বন আলাদা লিখলেও কোনো প্রবলেম নাই, তুমি ইচ্ছা করলে এইভাবে দুইটা একত্রে লিখতে পারো। তাহলে এর হাত 4টা পূর্ণ হয়ে গেছে। এর হাত বাকি কয়টা? একটা। এর হাত বাকি কয়টা? একটা। এর হাত বাকি কয়টা? দুইটা। এখানে দুইটা আছে আর দুইটা বাকি, তাহলে দুইটা হাইড্রোজেন বলবে। আমি দুইটা হাইড্রোজেন একত্রে লিখে ফেললাম H2। দুইটা হাইড্রোজেন আমি একত্রে H2 লিখে ফেললাম। তাহলে এটার নাম হয়ে গেছে কি ডিঅক্সিরাইবোজ। তাহলে এটা হলো রাইবোজের চিত্র। এটা কি? এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজের চিত্র। এটা হলো রাইবোজ আর এটা কি ডিঅক্সিরাইবোজ। অ্যালডিহাইড থাকলে রাইবোজ আর কিটোন থাকলে ডিঅক্সিরাইবোজ। আমরা জানি কিটোন প্রান্তে বসে না, তাই পরে মধ্যে বসায় দিছি, আর অ্যালডিহাইড প্রান্তে বসে, তাই অ্যালডিহাইড প্রান্তে বসায় দিছি। অবশ্যই এখানে কার্বন সংখ্যা কোনটা? এটা 1 হবে না, হবে এখান থেকেই, কারণ আমরা জানি কার্যকরী মূলকটা কম সংখ্যক কার্বনের দিকে বসে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হলো 5 নং কার্বন, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে 1 2 3, এখানে 1 নং বসছে, কিন্তু এখানে 2 নং কার্বনে কিটোনটা বসছে, কোনো সমস্যা নেই তাতে। ওকে, তাহলে আমরা রাইবোজের চিত্র দেখলাম। যদিও রাইবোজ থেকে আমরা আরেকটা স্ট্রাকচার দেখব, রাইবোজের রিং স্ট্রাকচার হয়। আমরা প্রথম অধ্যায়, তোমাদের প্রথম অধ্যায় ডিএনএ এবং আরএনএ অংশ অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে রাইবোজের রিং স্ট্রাকচার দেখেছো। আমি রিং স্ট্রাকচারটা একটু দেখি কীরকম। রাইবোজের রিং স্ট্রাকচার আমি এই দুইটা মুছে ফেললাম, রিং স্ট্রাকচারগুলো একটু দেখি। এটা হচ্ছে চেইন স্ট্রাকচার। এখন যেটা আঁকছি এটা চেইন স্ট্রাকচার, এটা রিং স্ট্রাকচারও পরীক্ষায় আসে, তাই আমরা রিং স্ট্রাকচারটা সাথে দেখতেছি। দেখো রিং স্ট্রাকচারটা কীরকম। আমরা ঠিক বেঞ্জিনের চিত্রের মতো, কেমিস্ট্রিতে বেঞ্জিনের চিত্র আঁকছো, এটাও ঠিক বেঞ্জিনের মতো। এই কার্বন 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 কার্বন। দেখো বেঞ্জিনে ছিল C6H6, এটা হলো বেঞ্জিনের গাঠনিক সংকেত। কিন্তু রাইবোজ হচ্ছে কি একটা সুগার, সুগারের মধ্যে কি আছে? অক্সিজেন আছে। এখানে কোনো অক্সিজেন ছিল না বেঞ্জিনে, আর এখানে অক্সিজেন আছে, তাই মূল স্ট্রাকচারের ভিতরে আমাকে কী করতে হবে? অক্সিজেনটা ঢুকাইতে হবে। তাই আমি দেখো 4টা আঁকছি। এখন আমি একটা মূল স্ট্রাকচারের ভিতরে একটা অক্সিজেন ঢুকাই দিলাম, এখানে বসালাম না, এখানে বসালাম না, মধ্যে বসাই দিলাম। মধ্যে বসে আমি এই পাশে টেনে দিলাম। দেখো এই চিত্রটা হয়ে গেছে কি? এই চিত্রটার নামই হচ্ছে তোমার রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ চেঞ্জ। এটা হচ্ছে রিং স্ট্রাকচার, রিং মতো আঁকছি। এখন দেখো কার্বন কয়টা আঁকছি? 1 2 3 4, অথবা 1 2 3 4। কার্বন তো একটা বাকি আছে, তাহলে একটা কার্বন আমি এইদিকে অথবা এইদিকে, অর্থাৎ অক্সিজেনের এই পাশে অথবা এই পাশে আমরা যুক্ত করে দিলাম। আমি এই পাশে যুক্ত করলাম একটা কার্বন, ঠিক আছে? তাহলে কার্বন সংখ্যা 1 2 3 4 5, 5টা কার্বন হয়ে গেছে। এখন আমি কার্বনে আমরা জানি যোজনী 4, তাই 4টা হাত খালি আছে, তাই আমরা কি করব? কার্বনের 4টা হাত পূর্ণ করব। কিভাবে পূর্ণ করতে পারি একটু দেখি আমরা। তাহলে দেখো এই কার্বন আছে, এই কার্বনের পাশে আমি কি করলাম? একটা OH বসাই দিলাম। তার মানে এই কার্বনে 1 আর 2টা হাত পূর্ণ হয়েছে, বাকি রয়েছে কয়টা হাত? 2টা হাত। তাহলে এই পাশে 2টা না লিখলে অনেক বড় দেখা যায়, তাই আমি ছোটো করার জন্য আমি 2টা হাইড্রোজেন একত্রে দিয়ে দিলাম। তুমি আলাদা লিখলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি একত্রে 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম, দেখতে যাতে একটু সুন্দর হয়। তাহলে আমরা দেখো একটা কার্বনের 2টা হাত, এই কার্বনের 4টা হাত পূর্ণ হয়ে গেছে, বাকি রয়েছে এই কার্বনের 1 2 3, 3টা হাত অলরেডি পূর্ণ আছে।
তাহলে একটা হাত বাকি রয়েছে, আমি একটা হাত নিচের দিকে দিয়ে দিলাম। তাহলে এই হাতটা কি হবে? হাইড্রোজেন হবে না ওএস হবে? হাইড্রোক্সিল হবে। আসলে দেখো ওএস উপরের দিকে আছে, আমি ধরে নিই এই কার্বনের সাথেই ওএসটা যুক্ত আছে, আমরা ধরে নিলাম। তার মানে এই কার্বনের সাথে কি না হাইড্রোজেন নাই, তাই আমি একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট ওটা এতটুকু মনে রাখবা যে নিচে একটা হাইড্রোজেন দিলাম, উপরে ওএসটাকে ধরে নিলাম, নিচে একটা হাইড্রোজেন নিলাম। পরবর্তী ধাপে কি করবো, এটা উল্টা যাবে। এই হাইড্রোজেনটা নিচে আছে, এই হাইড্রোজেনটা এখন হবে কি এখানে গিয়ে উল্টা। দেখো এই কার্বনের হাত কয়টা ছিল? দুইটা। আমি একটা হাত উপরে দিলাম, একটা হাত নিচে দিলাম, একটা হাত উপরে দিলাম হাইড্রোজেন, একটা হাত কি হবে নিচে, নিচে কি হবে তাহলে ওএস। দেখো আমরা জানি প্রত্যেক কার্বন একটা ওএস থাকে, তাহলে এখানে একটা ওএস গেছে, উপরে এস, এখানে এসটা নিচে ছিল, এখানে এসটা উপরে, এখানেও এসটা উপরে, ওএসটা কি হবে নিচে। কিন্তু এখানে গিয়ে কি হবে, এখানে গিয়ে উল্টা যাবে, ওএসটা উপরে এসটা নিচে, ওএসটা উপরে এসটা নিচে। এটার নাম হচ্ছে রাইবোস। রাইবোস এর নাম হচ্ছে কি রাইবোস। ঠিক আছে, তাহলে এই রাইবোজের ক্ষেত্রে দেখো, রাইবোজে আমরা কি করছি, এই হাইড্রোজেনটাকে, হাইড্রোজেন আরেক পাশে ওএস থাকার কথা, এই কার্বনের ওএসটা ধরে নিছি, এটা উল্টাইছি, এই এসটাকে উপরে গেছে, ওএসটাকে নিচে লিখছি, সেম ইটাই রাখছি। আমি ধরি ওএস আর এস, এর মধ্যে ওজন বেশি কে, এটা হলো ওএস, এটা হলো এস, তাহলে ওএসটা ওজন বেশি, তাই এটা ঘুরে নিচের দিকে চলে গেছে, ওএসটা কি ঘুরে নিচের দিকে, এই দুইটা, এটা ও এটা হলো এস আর এটা হলো ওএস। তাই এবার রাখলে এটা কি হচ্ছে, ওএসটা ওজন দেখে দুইটা নিচে চলে গেছে। আমি ধরে নিলাম মনে রাখার সুবিধার্থে যে ওএস দুইটা ভারী, এজন্য নিচে চলে গেছে, আর এসটা হালকা উপরে রয়ে গেছে, কিন্তু এখানে গিয়ে আবার উল্টে গেছে। ঠিক আছে, তাহলে এটা কি রাইবোজের চিত্র। আমরা এটা প্রথম অধ্যায়ের ডিএনএ এবং আরএনএ অংশের মধ্যে এটা অবশ্যই দেখেছি যে রাইবোজ ডিঅক্সি রাইবোজের চিত্র দেখেছি, আমি আবার স্মরণ করে দিলাম। তাহলে এটা হচ্ছে রাইবোজের রিং স্ট্রাকচার। আমরা তাহলে ডিঅক্সি রাইবোজের চিত্রটা কীরকম হবে, তাহলে এটার 1 নং কার্বন কোনটা বলতে পারবা? দেখো ওটা হচ্ছে কার্যকরী মূলকের ও। ঠিক আছে, ওটা হচ্ছে কি অ্যালডিহাইডের ও। তাহলে এর কার্যকারী মূলক হচ্ছে ওটা থেকে বেসিস করে, তাহলে 1 নং কার্বন এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে দেখো এটা হলে এটাকে ধরতে হবে 1 2, 2 নং কার্বনের সাথে অ্যালডিহাইড না 1 নং কার্বন, তাহলে 1 নং কার্বন কি এই পাশ থেকে গেলে 1-এ পড়ে, আর এই পাশ থেকে গেলে 1 2-এ পড়ে, আর এখান থেকে পড়লে কি 1, তাহলে 1 2 3 4 5, তাই 5 কার্বন বিশিষ্ট সুগার, এর জন্য এটাকে বলা হয় পেন্টোজ, এর আরেক নাম কি রাইবোজ। ঠিক আছে, আর 1 নংকে আমি এইভাবে ধরছি কারণ 1 নং কার্বনের সাথে ওটা আছে, ওটা মানে কি অ্যালডিহাইড আছে, ওর সাথে মানে অ্যালডিহাইডটা এখানে সিএইচও মানে একটা অ্যালডিহাইড বটন, এটা স্ট্রাকচারটা খুলে দিলে অ্যালডিহাইড তৈরি করবে। তাহলে এটা কি হচ্ছে একটা রাইবোজ। তাহলে রাইবোজ ডিঅক্সি রাইবোজের চিত্র কীরকম হবে, দেখো আমি লিখতেছি ডিঅক্সি রাইবোজ। এই 2 নং কার্বন 1 2, 2 নং কার্বনে ওটা না থাকলেই দেখো প্রত্যেকটা মাঝে ওএস থাকে, শুধু কিন্তু 2 নং কার্বনের মধ্যে শুধু দুই পাশে এইচ, অর্থাৎ 2 নং কার্বন থেকে ওটাকে বাতিল করে দিছি, তাহলে এটার নাম হয়ে যাবে ডিঅক্সি রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ। 2 নং কার্বনে অক্সিজেন না থাকলে এটাকে বলা হয় ডিঅক্সি, ডি মানে 2, অক্সি মানে অক্সিজেন, তাহলে ডিঅক্সি মানে অক্সিজেন না থাকলে, অর্থাৎ 2 নং কার্বনে অক্সিজেন না থাকলে এটাকে, এর নাম হয়ে যায় কি ডিঅক্সি রাইবোজ। ঠিক আছে, এটা দিয়ে তৈরি হয় ডিএনএ, আর যদি ও দিয়ে দেই তাহলে সেটা তৈরি হয় কি আরএনএ। ঠিক আছে, তাহলে আরএনএর গঠনের ক্ষেত্রে এটা আমরা কি আঁকবো এটা, আর ডিএনএ গঠনের ক্ষেত্রে কি লিখি ডিঅক্সি রাইবোজ সুগার, তার মানে কি অক্সিজেন 2 নং কার্বনে না থাকলে এর নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ, আর এই ডিঅক্সি রাইবোজ দিয়েই ডিএনএ তৈরি হয়। তাহলে আমরা কি পেন্টোজ থেকে 2টা উদাহরণ পড়লাম, একটা রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। এটা চিত্র সহকারে দেখতে হবে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এবং সাউন্ড যদি ক্লিয়ার না হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি দেখতেছি তোমাদের কি অবস্থা। ডিঅক্সি রাইবোজ, এটা চিত্র সহকারে দেখতে হবে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়। 4 জন কমেন্ট কিন্তু নাই, সাউন্ড যদি ক্লিয়ার না হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি দেখতেছি তোমাদের কি অবস্থা। এই তোমাদের কমেন্ট খুবই কম এবং তোমরা উপস্থিতিও তোমাদের খুব কম। ঠিক আছে, তোমরা না বুঝতে পারলে অবশ্যই জানাবে বা বলবে। এর মধ্যে আইডি লিখেছে 4 জন উপস্থিত, কে উপস্থিত 04 14 27 22, এই 4 জন উপস্থিত। তোমাদের কমেন্ট খুবই কম এবং তোমরা উপস্থিতিও তোমাদের খুব কম। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম কি
আমরা প্রথম অংশটা মুছে ফেলতেছি যাতে বুঝতে আমাদের সুবিধা হয় বা দেখতে অসুবিধা না হয়। আমি এই অংশটা মুছে দিলাম এবং আমাদের লিখতে যাতে সুবিধা হয়। তাহলে আমরা পেন্টোজও পড়ে ফেলছি। এখন আমাদের হেক্সুস আর হেপ্টোজ দুইটা জিনিস বাকি রয়ে গেছে, আমরা একটু দেখবো এইদিকে। প্রথমে আমরা দেখে আসবো এখান থেকে একটা উদাহরণ, যেহেতু হেপ্টোজ হচ্ছে 7 কার্বন বিশিষ্ট। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, বাকি গঠন তোমরা পারো সেম আগের মতো, কোনো পরিবর্তন নাই। এখানে অ্যালডিহাইড দিয়ে দিছি, এই পাশে ওএস, আমরা জানি আগের মতোই গঠন হবে। সেম গঠন দিয়ে তোমরা কি হেপ্টোজ অথবা এর উদাহরণ হচ্ছে সিডোহেপ্টালোজ। অ্যালডিহাইড থাকলে সিডোহেপ্টালোজ হয়ে যায়। এই যে ট্রায়োজ যেভাবে আঁকছো, টেট্টোজ যেভাবে আঁকছো, পেন্টোজ যেভাবে আঁকছো, হেপ্টোজও ঠিক সেমভাবেই আমরা এঁকে ফেলবো। ঠিক আছে, তাহলে হেপ্টোজটা আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। তারপরে তোমাদের কারো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমরা কি হেপ্টোজটা পারি। বাকি রয়েছে কি গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এই দুইটা পরে ধরার কারণ হচ্ছে এই দুইটা আমাদের একটু বিস্তারিত জানতে হয় এবং এই দুইটা থেকে পরীক্ষায় আসে, তাই এই দুইটা আমরা একটু পরে রাখছি। আমরা দেখি গ্লুকোজ আর ফ্রুক্টোজ। প্রথমে আসি আমরা কি গ্লুকোজের চিত্র আঁকি, আমরা একটু দেখি। তাহলে এই দুইটাই কি হেক্সুস মানে কি 6 কার্বন বিশিষ্ট। আমরা 6 কার্বন বিশিষ্ট চিত্র আঁকি। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6টা কার্বন আঁকছি। আমি এই পাশে আরেকটা চিত্র আঁকি। 1 2 3 4 5 6। আমি একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ দুইটা একত্রে আঁকে ফেলবো, তাই আমি এখানে নিচের নাম দিয়ে দিতেছি গ্লুকোজ, আর এটা কি ফ্রুক্টোজ। একটা গ্লুকোজ আর একটা কি ফ্রুক্টোজ, দুইটি আমরা কি করছি পাশাপাশি আঁকছি, দুইটি আমরা পাশাপাশি আঁকবো। তাহলে তোমরা এমনি অলরেডি বুঝতে পারতেছো যে কিভাবে গ্লুকোজটা হবে, কিভাবে ফ্রুক্টোজ হবে। গ্লুকোজে থাকবে কি অ্যালডিহাইড, তাহলে আমি অ্যালডিহাইড দিয়ে দিলাম। গ্লুকোজে থাকবে কি অ্যালডিহাইড, আমি অ্যালডিহাইড দিয়ে দিলাম। আর ফ্রুক্টোজে কি হবে, তাহলে অবশ্যই কিটোন হবে। কিটোন প্রান্তে বসতে পারে না, তাই আমি একটার পর বসায় দিলাম। তাহলে এটা হচ্ছে গ্লুকোজ আর এটা কি তোমার ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজ কি করছে পাশাপাশি বসছে। আমি দুইটা চিত্র আঁকছি, একটা গ্লুকোজে থাকবে অ্যালডিহাইড আর ফ্রুক্টোজে থাকবে কি কিটোন। এছাড়া আর তেমন কোনো পরিবর্তন নাই। তারপর আমরা একটু ভিতরে দেখি। তাহলে 1 নং কার্বন কোনটা, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এখানে একই রকম 1 2 3 4 5, এটা কি 6 নম্বর কার্বন। তো গ্লুকোজ আর ফ্রুক্টোজের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, 3 নং কার্বনের ওএসটা উল্টা দিকে বসে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ের ক্ষেত্রেই 3 নং কার্বনের ওএসটা কোথায় বসে, উল্টা দিকে বসে। আমরা দেখি ওএসটা আগে লিখে ফেলি, যেটা উল্টা দিকে বসে এই ওএস। 3 নং কার্বনের ওএসটা কোথায় বসে, উল্টা দিকে বসে। আমি আগে ওএসটা এঁকে ফেলছি। 3 নং কার্বনের ওএস উল্টা দিকে, 3 নং কার্বনের ওএসটা উল্টা দিকে, আর বাকি সবগুলো আগের মতো। তাহলে এখানে কি হবে ওএস, এখানে তো আর ওএস হবে না কারণ উল্টা দিকে আমরা বসাই ফেলছি। ওএস 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 মানে হাইড্রক্সিল আয়ন। তাহলে এখানে কি হবে খালি ওএস, এখানে তো বসাই ফেলছি, এখানে বসবে না কিছুই, এখানে ওএস বসবে না। তাহলে এখানে হবে কি ওএস, এখানে হচ্ছে ওএস, এখানে কি ওএস। এখন বাকি হাতগুলো আমি এস দ্বারা পূর্ণ করে দিব। দেখো এর তো 4টা হাতই পূর্ণ, কারণ অ্যালডিহাইডের গঠনের ক্ষেত্রে একটা হাত খালি ছিল, এটা কার্বন দিয়ে ধরে বলছি 4টা হাতই পূর্ণ। এর কয়টা হাত খালি আছে 1 2 3, 3টা পূর্ণ, তার মানে একটা হাত খালি। একটা হাত আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। এই কার্বনে কয়টা হাত পূর্ণ, 3টা হাত পূর্ণ, তার মানে একটা খালি, একটা আমি কি করব হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। এই কার্বনে কয়টা হাত খালি, 3টা হাত খালি, 3টা হাত পূর্ণ, একটা হাত খালি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। 3টা হাত আছে, একটা হাত খালি হাইড্রোজেন দ্বারা। এর কয়টা হাত আছে, একটা হাত, 2টা হাত আছে, আর বাকি খালি কয়টা, 2টা হাত খালি, তার মানে আমি 2টা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। এই গ্লুকোজের চিত্র হয়ে গেছে। এখন আমরা একটা ফ্রুক্টোজের চিত্র দেখাই। এর কয়টা হাত খালি, 1 নম্বর কার্বনে আমরা 2টা হাত খালি, 1 2, 2টা হাত আছে আর 2টা হাত খালি, তার মানে আমি 2টা হাইড্রোজেন একত্রে লিখে ফেললাম। এর তো 4টা হাতই পূর্ণ, 2 3 4, 4টা হাত পূর্ণ, তার মানে এর সাথে কিছু বসবে না। এর সাথে দেখো 1 2 3টা হাত পূর্ণ, একটা হাত খালি হাইড্রোজেন দিলাম। এর কয়টা হাত খালি, একটা হাত খালি, একটা হাইড্রোজেন দিলাম। এরও একটা হাত খালি হাইড্রোজেন। এর কয়টা হাত খালি, 1 2টা আছে আর 2টা হাত খালি, তার মানে 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। তার মানে এটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ। শুধু পার্থক্য কি, গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড, ফ্রুক্টোজের মধ্যে কিটোন। আর
দুইটার মধ্যে অন্য স্ট্রাকচার থেকে এই দুইটার পার্থক্য কি, 3 নং কার্বনের ওএসটা কি হচ্ছে উল্টা দিকে বসাইছি, 3 নং কার্বনের ওএসটা কোথায় উল্টা দিকে, আর বাকি সবগুলোই ডান পাশেই ওএসটা বসছে, আর কোনো পার্থক্য নেই এর মধ্যে। তো অ্যালডিহাইড এবং কিটোনের এগুলিকে বলা হয় চেইন স্ট্রাকচার। ঠিক আছে, আমরা একটু রিং স্ট্রাকচার দেখি, রিং স্ট্রাকচারগুলো কীরকম হয়। আবার দেখো চেইন স্ট্রাকচারের দুইটা নাম আছে, চেইন স্ট্রাকচার দুই ধরনের, একটা হয় ডি গ্লুকোজ, আরেকটা হয় কি এল গ্লুকোজ। তাহলে আমি যে চিত্রটা আঁকছি এটার নাম কি হয়ে যাবে, এটা হচ্ছে ডি গ্লুকোজ। আমি যে চিত্রটা আঁকছি সেটার নাম কি ডি গ্লুকোজ। আমি যে ফ্রুক্টোজটা আঁকছি সেই ফ্রুক্টোজটা হচ্ছে কি ডি ফ্রুক্টোজ। মানে ফ্রুক্টোজের দুই ধরনের, চেইন স্ট্রাকচার দুই ধরনের, একটা এল ফ্রুক্টোজ, একটা হলো ডি ফ্রুক্টোজ। আর গ্লুকোজের দুই ধরনের, একটা ডি ফ্রুক্টোজ আর একটা হচ্ছে এল ফ্রুক্টোজ। তো আমি যে চিত্রটা আঁকছি এটা কি ডি গ্লুকোজের, আমি এই যে চিত্রটা আঁকছি এটা কি ডি ফ্রুক্টোজের। তাহলে এল গ্লুকোজ হলে কি চিত্রটা পরিবর্তন হবে, আমি এল গ্লুকোজ আঁকতেছি, দেখো এল গ্লুকোজের ক্ষেত্রে এখানে শুধু 3 নং কার্বনের ওএসটা উল্টা দিকে, আর 5 নং কার্বনের ওএসটাও কি হবে উল্টা দিকে। অর্থাৎ আমরা বলতে পারি 3 নং এবং 5 নং কার্বনের ওএস যদি উল্টা দিকে হয় তাহলে এল গ্লুকোজ, শুধু 3 নং কার্বনের ওএসটা উল্টো হলে ডি গ্লুকোজ, এতটুকুই পার্থক্য। ডি গ্লুকোজে কি হয় 3 নং কার্বনের ওএসটা উল্টা দিকে, আর এল গ্লুকোজের ক্ষেত্রে 3 নং ও 5 নং দুইটা কার্বনের ওএস হচ্ছে উল্টা দিকে হয়। বুঝতে পারছি? তাহলে আবারও বলতেছি, যেমন ফ্রুক্টোজের ক্ষেত্রে, ডি ফ্রুক্টোজের ক্ষেত্রে হচ্ছে কি 3 নং কার্বনের ওএসটা উল্টা দিকে, কিন্তু এল ফ্রুক্টোজের ক্ষেত্রে হবে 3 এবং এই যে এটা 5 নং কার্বনের ওএসটা কি হবে উল্টা দিকে, 5 নং কার্বনের ওএসটা কি হবে উল্টা দিকে। 3 এবং 5 নং কার্বনের ওএসটা উল্টা দিকে হয়ে যায় গেলে কি হবে এল ফ্রুক্টোজ, সেমের ক্ষেত্রে এল গ্লুকোজ। আর যদি শুধু 3 নাম্বার ক্ষেত্রে থাকে তাহলে কি ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজ। বুঝতে পারছি? তাহলে চেইন স্ট্রাকচার আমাদের শেষ। এখন আমরা একটু রিং স্ট্রাকচার দেখব, গ্লুকোজ আর ফ্রুক্টোজের ক্ষেত্রে রিং স্ট্রাকচার দেখব, রিং স্ট্রাকচারগুলো কীরকম। গ্লুকোজ আর ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা দেখব কি রিং স্ট্রাকচারটা কীরকম। দেখো এটা বেঞ্জিনের মতো চিত্র আঁকবো, আমি 6টা ফুটা দিলাম বেঞ্জিনের মতো। ঠিক আছে, 1 2 3 4 5। দেখো 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটাই, এই জন্য এদেরকে হেক্সোজ বলা হয়। কিন্তু আমি এখানে আঁকছি হচ্ছে 5টা কার্বন। কেন? আমরা জানি বেঞ্জিনের চিত্র হচ্ছে C6H6 এর মতো, এখানে কোনো অক্সিজেন নাই। কিন্তু আমি যখন গ্লুকোজ আঁকবো বা ফ্রুক্টোজ আঁকবো বা আমি যখন সুগার আঁকবো তখন এর মধ্যে কি থাকবে অক্সিজেন থাকবে, অর্থাৎ মূল স্ট্রাকচারের ভিতরে অক্সিজেন বসাইতে হবে। এখানে 6টা কার্বন দিয়ে 6টা হাইড্রোজেন দিয়ে শেষ ছিল, কিন্তু এখানে মূল স্ট্রাকচারের মধ্যে আমাকে এনিহাও অক্সিজেন বসাইতে হবে। তাই আমি একটা হাত খালি রাখলাম, লাইকে আমি এখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি হাতগুলো পূর্ণ করি, টান দিয়ে একটা চেইন তৈরি করছি, চেইন, এই একটা চেইন হয়ে গেছে। ঠিক আছে, এখানে চেইন হয়ে গেছে। এখন আমি 6 কার্বন হওয়ার কথা ছিল, এখানে আঁকছি কয়টা 1 2 3 4 5 নং কার্বন, 5টা আঁকছি, তাই আমি আরেকটা কার্বন বাকি রয়েছে, আমি একটা কার্বন ওই কার্বনের সাথে যুক্ত করে দিলাম, এই 6 কার্বন হয়ে গেছে, 6টা কার্বন হয়ে গেছে। এখন আমরা 1 নং কার্বন কোনটা, 1 2 3 4 5 6 এভাবে গুনতে পারি। আবার দেখো 1 2 3 4 5 6 এভাবে গুনতে পারি, কিন্তু অবশ্যই আমাকে এটা 1 নং ধরতে হবে, কারণ 1 নং কার্বনের সাথে কি অ্যালডিহাইড মূলকটা আছে। তাই আমি এটা কি আঁকছি, গ্লুকোজের চিত্র আঁকতেছি। তাহলে এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ। আর গ্লুকোজের 1 নং কার্বনের সাথে কি অ্যালডিহাইড মূলকটা ছিল, তাই এটা হলো 1 নং, এটা হলো 2 নং। ঠিক আছে, আর বাকিগুলো এইভাবে আমরা আঁকবো। এখন দেখো প্রথমে আমরা হাত পূর্ণ করে আসি এই লাস্ট কার্বন থেকে। এই কার্বনের হাত একটা আছে, বাকি খালি কয়টা হাত, একটা ওএস দিয়ে দিলাম। তাহলে হাত খালি কয়টা 1 2, দুইটা আছে আর দুইটা খালি। তো দুইটা কী করবো, দুই পাশে দুইটা হাইড্রোজেন দিতে পারি, দুইটা হাইড্রোজেন আমরা একত্রে এভাবে H2 লিখতে পারি, H2OH। তাহলে আমাদের এই কার্বনের 4টা হাত কী হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। এই দুইটা হাইড্রোজেন দুই পাশেরটা একসাথে লিখছি, আর একটা হাত এটা 3টা, আর এটা একটা হাত 4টা, এই 4টা হাত পূর্ণ হয়ে গেছে। দেখো এই কার্বনের এক পাশে আমরা ধরে নিলাম OS আছে, তাহলে আরেক পাশে কি হবে H। এক পাশে যদি আমি ধরে নিই OSটা আছে, তাহলে আরেক পাশে কি আছে H আছে, মানে এই পাশে অনেক বেশি আছে তাই এই পাশে কমায় দিলাম, এটা মনে রাখলেই হবে। এখন আমি কি করলাম, এটাকে উল্টা যাবে, উল্টা গেলে Hটা কি নিচের দিকে আছে, এখানে এসে দেখো দুইটা হাত আছে আর দুইটা হাত লাগবে, দুইটা হাত দুই পাশে দিলাম। ঠিক আছে, তাহলে এই Hটা কি হচ্ছে নিচে আছে, এখানে এই Hটা কি দিলাম আমি উপরে, তাহলে নিচে কি হবে, নিচে অবশ্যই OS হবে। এখন এটাকে রুটির মতো পল্টাবো, উল্টাবো, পল্টাবো। OSটা নিচের দিকে আছে, এখন OSটা দিয়ে আমি উপরের দিকে, Hটাকে দিয়ে নিচের দিকে,
মানে উল্টাইছি, বারবার উল্টাইতে থাকবো রুটির মতো। রুটি যেমন না উল্টালে পুড়ে যায়, এটা বারবার একদম উল্টাইতে থাকবো। দেখো এসটা নিচের দিকে ছিল, এসটাকে আমি উপরের দিকে দিছি, ও এসটাকে উপরের দিকে ছিল, ও এসটা নিচের দিকে দিছি। এখানে কি আবার উল্টে যাবে, ও এসটা উপরের দিকে, এসটা কি নিচের দিকে। অর্থাৎ আমরা একবার স্ট্রাকচারটা তৈরি করলে শুধু বারবার উল্টাইছি আর পাল্টাইছি, মানে কোনো জায়গায় থামি নাই। এটা কি আমাদের গ্লুকোজের চিত্র হয়ে গেছে। তো এটা গ্লুকোজের কি স্ট্রাকচার, এটা গ্লুকোজের রিং স্ট্রাকচার। তাহলে এই গ্লুকোজের রিং স্ট্রাকচারটা আমরা খুব ভালো করে দেখব, কারণ এটা দিয়ে আমাদের যে পরবর্তীতে বড় বড় স্ট্রাকচার দেখতেছি সব স্ট্রাকচার এটা দিয়ে আঁকা হবে। তাই এটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার হচ্ছে এটা গ্লুকোজের স্ট্রাকচারটা। তাই এটা খুব ভালো করে দেখব এবং এটা ভালো করে বুঝে নিব, এবং বুঝলে এটা মুখস্থ করতে হবে না, মনে রাখতে হবে না। ঠিক আছে, বুঝি তুমি ভুলে গেলেও সমস্যা নাই, আবার আঁকতে দিলেই ঠিকই আঁকতে পারবা। তাহলে আমরা কি আসছি, একটা গ্লুকোজের চিত্র। মানে এই গ্লুকোজটা হচ্ছে কি রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচারে গ্লুকোজ দুই ধরনের। রিং স্ট্রাকচারে গ্লুকোজ কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। আমি যে চিত্রটা আঁকছি সেটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। সেটা কি বিটা ডি গ্লুকোজ। তাহলে আলফা ডি গ্লুকোজটার চিত্রটা কীরকম, আমি যে চিত্রটা আঁকছি সেটা কি প্রথমে আঁকছি বিটা ডি গ্লুকোজ, উল্টাইছি পাল্টাইছি যেটা হয়ে গেছে এটা কি বিটা ডি গ্লুকোজ। দেখো আমি যদি এই প্রথম ওয়েসটাকে শুধু উল্টাই দিই, বাকি সব ঠিক থাকবে। এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, মানে এগুলি সবগুলাই ঠিক আছে, শুধু আমি এখানে পরিবর্তন করে দিলাম। এই জায়গাটা কি করলাম, উল্টাই দিলাম, মানে এটার মতোই রাখলাম। উপরে দিলাম কি শুধু এস, আর নিচে দিলাম কি ওএস। তাহলে এটা হয়ে যাবে কি আলফা ডি গ্লুকোজ। দেখো উপরে আগে ছিল কি ওএসটা উপরে চলে গেছিলো, উল্টাইছি পাল্টাইছি, তার মানে কি এটা বিটা ডি গ্লুকোজ হয়ে গেছিল। এখন আমি কি করছি, শুধু ওএসটাকে উপরে গেছিলো আর এসটা নিচে গেছিলো, সেটা হলো বিটা ডি গ্লুকোজ। আর আমি উল্টাই নাই, এটা কি সেম এটার মতোই রাখছি, মানে এটাকে আগে যেটা ছিল এর উল্টা রাখছি। তার মানে হচ্ছে এস উপরে এস এটার সাথে মিল আছে, আর ওএস এটার সাথে মিল আছে, তাহলে এটার নাম হয়ে যায় আলফা ডি গ্লুকোজ। এর নাম কি হয়ে গেছে, আলফা ডি গ্লুকোজ। অর্থাৎ আমি কি করলাম, আমি নিচে ওএস দিয়ে দিলাম, মানে যেটা ঘুরানোর কথা ছিল বারবার। এখানে দেখো এসটা নিচে, এখানে এসে এসটা উপরে, এখানে নিচে একবার উপরে, এখানে আবার নিচে দিয়েছিলাম যেটা বিটা ডি গ্লুকোজ ছিল। এখানে এসে কি লাস্টেরটা আর ঘুরাইছি না, আগের মতোই রাখছি। তাহলে এটা কি হয়ে গেছে, আলফা ডি গ্লুকোজ হয়ে গেছে। এটা হয়ে গেছে কি আলফা ডি গ্লুকোজ। তাহলে আলফা ডি গ্লুকোজের চিত্র হয়ে গেছে। একটু আগে আমরা দেখছিলাম বিটা ডি গ্লুকোজ। তাহলে আলফা ডি আর বিটা ডির পার্থক্যটা কি, এটা ঘুরাই দিলে কি আবার হয়ে যাবে বিটা ডি গ্লুকোজ। আর এটা যদি আমরা এইভাবেই রাখি তাহলে এটা কি আলফা ডি গ্লুকোজ। তাহলে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ কোনটা, এটা তোমাদের অবশ্যই পার্থক্য বা পৃথক করতে হবে, তা না হলে কিন্তু তোমরা পরবর্তী স্ট্রাকচারগুলো পারবা না। এটা ভালো করে খেয়াল করবা। তার মানে আমি লাস্টেরটাকে মানে এদিকে ঘুরাইছি ফিরাইছি, এদিকে আর ঘুরাই নাই, অর্থাৎ উল্টাইছি পাল্টাইছি, এখানে এসে আর উল্টাই নাই। যখন আর এটাই রাখলাম তখন আলফা ডি গ্লুকোজ, আর এখানে এসে যদি উল্টাইতে পাল্টাই গিয়ে উল্টাই ফেলতাম তাহলে এটা বিটা ডি গ্লুকোজ ছিল। তাহলে এখন যেটা চিত্রটা আছে সেটা কি আলফা ডি গ্লুকোজের। এখন দেখো আমরা বিটা ডি গ্লুকোজের চিত্রটা ছিল কি এটা, নিচে এস উপরে কি ওএস, এটা কি ছিল বিটা ডি গ্লুকোজ, এটা ছিল কি বিটা ডি গ্লুকোজ। এখন বিটা ডি গ্লুকোজে আমরা কি করছি, এই পাঁচটাকে শুধু উল্টাই দিলে আলফা ডি গ্লুকোজ হয়ে যায়। এখন এই পাঁচটাকে উল্টায় না, আমি এই পাঁচটাকে উল্টাই দিলাম, এই জায়গায় আমি কি করলাম উল্টাই দিলাম, এই দুটো উল্টাই দিলাম। এই পাশ না উল্টাই আমি বাম পাশে উল্টাই দিলাম। তাহলে বাম পাশটা উল্টাই দিই, তাহলে কি হয়, উপরে দিলাম ও এস আর নিচে দিলাম শুধু এস। তাহলে এটার চিত্র হয়ে যাবে গ্যালাক্টোজ। এর নাম কি হয়ে যাবে, গ্যালাক্টোজ। এই চিত্রের নাম কি হয়ে গেছে, এখন হয়ে গেছে গ্যালাক্টোজ। মানে আমি প্রথমে কি করব, বিটা ডি গ্লুকোজের চিত্র আঁকবো, প্রথমে এটা আঁকতে যাবো না, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। প্রথমে বিটা ডি গ্লুকোজে আঁকবো, আমি তো পরীক্ষা খাতায় অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবো। একে আমি জাস্ট ওটা মুচ্ছা, এই জায়গায় ওটা মুচ্ছা ওই জায়গায় দিয়ে দিলাম, শেষ, আর কিছু লাগবে না। ঠিক আছে, আমি জানি ডান পাশ উল্টালে কি হয়ে যাবে, বিটা ডি গ্লুকোজ থেকে আলফা ডি গ্লুকোজ, আর বাম পাশ উল্টালে বিটা ডি গ্লুকোজ থেকে হয়ে যাবে কি গ্যালাক্টোজ। এই তিনটা স্ট্রাকচার দিয়ে আমাদের পরবর্তী সবগুলো স্ট্রাকচার তৈরি হয়েছে। তাই তিনটা স্ট্রাকচার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আশা করি গ্লুকোজ থেকে তোমরা বুঝতে পারছো, অর্থাৎ আমাদের গ্লুকোজ শেষ। এখন ফ্রুক্টোজেরও রিং স্ট্রাকচার আছে, আমরা এটা একটু দেখে নিব। যাদের বুঝতে সমস্যা হয় ভিডিওটা টেনে আবার দেখতে পারবা, এবং লাইভ ক্লাসের পরে তোমরা কি করবা, এই ভিডিওটা টেনে আবার দেখে নিতে পারবা, তাহলে তোমাদের বুঝতে আশা করি অসুবিধা হবে না। এখন আমরা ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার দেখে বলছি, আমরা এখন রিং স্ট্রাকচারটা শুধু দেখব। ফ্রুক্টোজ এটাও বেঞ্জিনের মতো চিত্র আঁকবো। এই কার্বন 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 কার্বন। দেখো গ্লুকোজের ক্ষেত্রে অ্যালডিহাইড ছিল, আর ফ্রুক্টোজে কী ছিল, কিটোন।
তাহলে গ্লুকোজের অ্যালডিহাইডটা আমরা প্রান্তে আঁকতে পারতাম, মানে প্রান্তে লিখতে পারতাম, কিন্তু অ্যালডিহাইডের গ্লুকোজের অ্যালডিহাইড আমরা প্রান্তে আঁকতে পারতাম বা প্রান্তে লিখতে পারতাম, কিন্তু কিটোন মূলকটা কিন্তু আমরা কখনো প্রান্তে লিখতে পারি না, অক্সিজেনটা। তার মানে কিটোন মূলকের অক্সিজেনটা কি সবসময় মধ্যে বসে। আমরা দেখো ওই সময় অক্সিজেন দিয়ে দিয়েছিলাম, এখানে কার্বন দিয়ে দিয়েছিলাম এখানে গ্লুকোজের ক্ষেত্রে, কারণ আমরা জানি গ্লুকোজে অ্যালডিহাইড বসে, অ্যালডিহাইড প্রান্তে বসতে পারে, কিন্তু কিটোন তো প্রান্তে বসবে না, কারণ কিটোন মধ্যে বসে, তাই এই অক্সিজেনটা মধ্যে দিব, এই দুই পাশ বন্ধ করে দিব। আমি মনে রাখি এভাবে হচ্ছে যে অক্সিজেনটা কিটোনেরটা মধ্যে বসে, কারণ কিটোন প্রান্তে বসতে পারে না, দুইটা হাত খালি বলে। এই তাহলে এটাও একটা 6 কার্বন বিশিষ্ট, এটা কিসের চিত্র? ফ্রুক্টোজ। এটা হচ্ছে ফ্রুক্টোজের চিত্র। তাহলে এই ফ্রুক্টোজের দেখো, ফ্রুক্টোন কয় কার্বন? 6 কার্বন। আমি আঁকছি কয় কার্বন? 4 কার্বন। তাহলে বাকি দুইটা কোথায়? এই এখানে একটা দিয়ে দিলাম, আমরা এখানে একটা দিয়ে দিলাম, তাহলে কার্বন কয়টা হয়ে গেছে? 6টা। তাহলে দেখো 1 2 3 4 5 6 কার্বন হয়ে গেছে। দুই পাশে দুইটা কার্বন দিলাম, কারণ এছাড়া এটা হচ্ছে না। তাহলে ফ্রুক্টোজ ক্ষেত্রে কিটোন, তাই কিটোনটা অক্সিজেনটা মধ্যে বসবে এবং দুই পাশে দুইটা কার্বন দিয়ে দিলাম, তাহলে আমাদের গঠন হয়ে গেছে। এখন দেখি আমরা আগের মতোই হাতগুলো পূর্ণ করি, এই হাতটা পূর্ণ করি। এখানে দেখো সি আছে, একটা হাত আছে, তাহলে অবশ্যই একটা ওএস দিব। তাহলে ওর এই কার্বনের দুইটা হাত হইলো, আর কয়টা হাত খালি? দুইটা হাত খালি। আমরা দুইটার জন্য কি দুই পাশে দুইটা হাইড্রোজেন দিতে পারি? দুই পাশে না দিয়ে আমি এক পাশে একসাথে লিখে দিলাম, কোনো সমস্যা নাই। তাহলে আমি H2OH দিয়ে দিলাম, এই কার্বনের 4টা হাত পূর্ণ হয়ে গেছে। এই দুইটা হাইড্রোজেন দিয়ে দুইটা, OH দিয়ে একটা 3টা, আর এটা একটা 4টা। তাহলে এই কার্বন শেষ। আমি আসি এই কার্বন, কয়টা হাত আছে? 1 2 3, 3টা হাত। 1 2 3, 3টা হাত আছে, আর বাকি রয়েছে কয়টা হাত? একটা হাত। এই একটা হাত নিচের দিকে নিয়ে আসলাম। দেখো উপরে অনেক ঝামেলা আছে, তাই আর ঝামেলা না দিয়ে শুধু হাইড্রোজেন দিয়ে দিলাম, নিচে কি একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এখন কি হবে? আগের মতো সেম ঘুরবে। হাইড্রোজেনটা নিচে আছে, এই হাইড্রোজেনটা কি হবে? উপরে যাবে। তাহলে নিচে 1 2 3টা হাত হইলো, আরেকটা হাত বাকি রয়েছে, নিচে কি হবে? ওএস দিয়ে দিব, কারণ আমরা জানি এই কার্বনগুলো প্রত্যেকটাই একটা করে ওএস নিতেছে, হাইড্রোজেন নিতেছে বাকিগুলো। তাহলে কি এই হাইড্রোজেন নিচে ছিল, এটা উপরে দিয়ে দিলাম, উল্টায় দিলাম। এখানে কি আবার উল্টাই, তাহলে কি হবে? ওএস উপরে, এসটা নিচে। দেখো এখানে 4টা হাত পূর্ণ হয়েছে, 1 2 3 4, 1 2 3 4, দুই জায়গায় 4টা হাত করে পূর্ণ করছি। তার মানে কি এখানে আমরা কার্বনটাকে আঁকছি, আঁকে এখান থেকে যা ছিল তার উল্টায় দিছি। এখানে এস উপরে ছিল, এখানে এসটা নিচে। তাহলে এখানে ওএসটা কি উপরের দিকে, তাহলে এখানে ওএসটা কি হয়ে যাবে? নিচের দিকে। এই ওএসটাকে আমরা নিচের দিকে এঁকে দিলাম, ওএসটা উপরের দিকে। এখানে উল্টাইছি পল্টাইছি, আর কিছুই না। উল্টাইছি আর কি করছি? পল্টাইছি, মানে একবার উল্টাইছি, রুটির মতো। রুটি যেমন একসাথে বারবার রেখে দিলে এক পাশে পুড়ে যায়, এটা এরকম এক পাশে রাখা যাবে না, বারবার উল্টাইলাম পল্টাইলাম। এখন দেখো এই হাত, এখানে কি শুধু হাইড্রোজেন দিলে হবে? ওএস আছে, এখানে হাইড্রোজেন দিলে তো হবে না। তার মানে এর 4টা হাত পূর্ণ হয়েছে, কিন্তু এর 4টা হাত পূর্ণ হয় নাই। তাহলে এই কার্বনটা কি করব? এই কার্বনটা সেম ওএস দিয়ে দিলাম। বাকি রয়েছে কি 1 2, দুইটা হাত খালি, দুইটা হাত পূর্ণ হয়েছে আর দুইটা হাত খালি রয়েছে। তার মানে দুইটা হাতের জন্য আমি দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম। দেখো ওএস আছে, এই পাশে হাইড্রোজেন আছে, কোনো সমস্যা নাই। তার মানে হাতও পূর্ণ হয়েছে এবং স্ট্রাকচারও তৈরি হয়ে গেছে। তাহলে আমি যে চিত্রটা আঁকছি সেটা কি একটা ফ্রুক্টোজের চিত্র। সেটা কিসের চিত্র? সেটা হচ্ছে একটা ফ্রুক্টোজের চিত্র। তাহলে আমি যে চিত্রটা আঁকলাম সেটা কি? আলফা ডি গ্লুকোজ। সেটা কি হয়ে গেছে? আলফা ডি ফ্রুক্টোজ। আমি যে চিত্রটা আঁকছি সেটা কি? আলফা ডি ফ্রুক্টোজ। উল্টালে পল্টালে হয়ে গেছে, এটা হলো আলফা ডি ফ্রুক্টোজ। আবার গ্লুকোজের ক্ষেত্রে উল্টালে পল্টালে হয়ে গেছে, এটা হলো বিটা ডি গ্লুকোজ। এটা জিনিস মনে রাখতে হবে। গ্লুকোজের ক্ষেত্রে উল্টালে পল্টালে যেটা হয়ে যায় সেটা হলো বিটা ডি গ্লুকোজ, আর ফ্রুক্টোজের ক্ষেত্রে উল্টালে পল্টালে যেটা হয়ে যায় সেটা হলো আলফা ডি ফ্রুক্টোজ। মানে দুইটা একটা আরেকটার বিপরীত, উল্টা। ওকে, তাহলে আমি ফ্রুক্টোজের চিত্র আঁকছি, সেটা কি? আলফা ডি ফ্রুক্টোজ। তাহলে বিটা ডি ফ্রুক্টোজের চিত্র ওইটার মতো, গ্লুকোজের মতো। এই পাঁচটা উল্টায় দিলে বিটা হয়ে যাবে, আমি উল্টায় দিই। ওএসটাকে মুছিয়ে দিলাম, এটা দিব উপরে, আর উপরেরটা নিচে লিখি CH2OH। উপরটা নিচে লিখছি, আর নিচেরটা কী করবো? ওএসটা উপরে দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেছে কি আমাদের? বিটা ডি ফ্রুক্টোজ। এটা হয়ে গেছে কি? বিটা ডি ফ্রুক্টোজ। মানে শুধু এই পাঁচটা উল্টায় দিলে আবার হয়ে যাবে আলফা ডি ফ্রুক্টোজ। তার মানে উল্টালে পাল্টালে হয়ে যায় আলফা ডি ফ্রুক্টোজ, আর শুধু এই পাঁচটা মানে ডান পাঁচটা ঘুরাই দিলে হয়ে যায় কি? বিটা ডি ফ্রুক্টোজ। তাহলে আমরা এই অধ্যায় থেকে, মানে এই টপিক থেকে এখানে আমরা গ্লুকোজের চিত্র দেখলাম, ফ্রুক্টোজের চিত্র দেখলাম, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচারও দেখলাম, আমরা রিং স্ট্রাকচারও দেখলাম, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ দেখলাম, এলডি। মানে আমাদের মোটামুটি এখান থেকে যতগুলা স্ট্রাকচার আমাদের শেখার জন্য দরকার,
আমরা যেমন ABCD না পড়ে একটা ওয়ার্ড তৈরি করতে পারি না, ঠিক এগুলি না জেনে বা এগুলি না বুঝে আমরা কি করতে পারবো না, এই যে স্টার্সের মতো বড় গঠনগুলো আঁকতে পারবো না। তাই আমরা এরকমভাবে দুইটা চিত্র মানে এরকমভাবে আমরা বিশেষ করে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ তিনটা চিত্র আমাদের পরীক্ষা পরবর্তী ক্লাসের মধ্যে লাগবে, এবং তোমরা আশা করি এই চিত্রগুলো আঁকবে। অর্থাৎ আমাদের মনোস্যাকারাইডের যে চিত্রগুলো আছে, বই খুলে দেখবে যে মনোস্যাকারাইডের যে স্ট্রাকচারগুলো আছে সবগুলো স্ট্রাকচার তুমি বুঝতে পারছো কি না। যদি কোনো স্ট্রাকচার না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কোনোটা না বুঝলে বা কোনোটা বইয়ের সাথে না মিললে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? অবশ্যই তোমরা বই দেখবে এবং বই দেখে এই স্ট্রাকচারগুলো অর্থাৎ মনোস্যাকারাইডের ভিতরে কোনো অংশ যাতে তোমাদের বাদ না পড়ে। সঙ্গে আমি ছোটো করে দিলাম, উদাহরণ কমায় দিলাম, তার মানে তোমাদের বড় বর্ণনা তোমাকে পড়তে হবে না, শুধু স্ট্রাকচারগুলো দেখবা যে আমি যে বর্ণনা দিছি বা আমি যে স্ট্রাকচারগুলো পড়াইছি তার সাথে মিলতেছে কিনা, এবং কোনো কারণে না মিললে বা না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি পরবর্তী ক্লাসে মানে আমরা আজকে মনোস্যাকারাইড দেখছি, পরবর্তী ক্লাস থেকে আমরা ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং হচ্ছে পলিস্যাকারাইড দেখব। তাহলে আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ, ঠিক আছে, আমরা আঁকতে পারি। তাহলে আঁকতে পারলে আমরা বাকি চিত্রগুলো আঁকতে পারবো। যেমন আমরা যদি একটা চিত্র দেখি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটা মিলে তৈরি হয়, আমরা যেমন ডাইস্যাকারাইডের একটা বড় চিত্র দেখাই, যেটা তোমরা এখন বুঝতে পারবা, যদি এতটুকু বুঝে থাকো তাহলে এটা পুরোপুরি বুঝতে পারবা। যেমন আমি আঁকতেছি মল্টোজ বা ম্যালটোজ, তাহলে মল্টোজ কি, দুইটা বিটা ডি গ্লুকোজের মানে দুইটা আলফা ডি গ্লুকোজ যুক্ত হয়ে কি তৈরি করে, মল্টোজ তৈরি করে। দুইটা আলফা ডি গ্লুকোজ, আমি দেখি দুইটা আলফা ডি গ্লুকোজ, মল্টোজ হচ্ছে আমরা মনে রাখবো আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ। আমি শর্টকাট বলছি, আলফা ডি জি মানে গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। দুইটা আলফা ডি গ্লুকোজ তৈরি হলে কি তৈরি হয়, মল্টোজ। তাহলে এটা হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে দেখি মল্টোজের চিত্রটা কীরকম। আমি জানি কার্বন, এই কার্বন 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 অক্সিজেন কার্বন, এটা কিসের চিত্র, এটা হচ্ছে গ্লুকোজের চিত্র আঁকতেছি আমি। এখানে CH2OS, এখানে কি হবে এস, উপরে এস নিচে কি হবে OS, উপরে OS নিচে হবে এস, আর উপরে হবে এস নিচে হবে OS, উপরে হবে OS নিচে হবে কি এস, মানে উল্টাইছি আর পাল্টাইছি, তৈরি হয়ে গেছে কি, এটা কি তৈরি হয়েছে, বিটা ডি গ্লুকোজ। আমি জানি এটা আলফা ডি গ্লুকোজ তৈরি করতে হলে কি করতে হবে, নিচেরটা উপরটা চেঞ্জ করে দিতে হবে, নিচে OS উপরে কি এস। তাহলে এটা কি একটা আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, আমি শর্টকাট লিখছি আলফা ডি গ্লুকোজ। তাহলে এটা একটা আলফা ডি গ্লুকোজ আঁকছি। আমি এর পাশে প্লাস দিলাম, প্লাস দিয়ে আরেকটা আলফা ডি গ্লুকোজ আঁকবো। এই কার্বন কার্বন কার্বন, জায়গা কম, আমি ছোটো করে রাখতেছি। CH2OS নিচে এস, উপরে এস OS, উপরে OS নিচে কি এস, উপরে এস নিচে কি OS, উপরে OS নিচে কি হবে এস। দেখো এটা কি আছে, বিটা ডি গ্লুকোজ। আমি এটাকে চেঞ্জ করে দিই, উপরে দিয়ে শুধু OA আর নিচে দিলাম OS, উপরে দিলাম এস নিচে দিলাম OS। তাহলে কি এটা একটা আলফা ডি গ্লুকোজ, এটা একটা আলফা ডি গ্লুকোজ, দুইটা আলফা ডি গ্লুকোজ আছে, দুইটাকে যোগ করে দিলে কি হয়ে যাবে, মল্টোজ। মল্টোজ একটা ডাইস্যাকারাইড। তাহলে আমি এই দুইটা যোগ করে দিলাম। আমি কীভাবে যোগ করি দেখি, যে যোগ চিহ্ন দিছিলাম আমি, এখানে OS আছে আর এখানে OS আছে, এই দুইটা OS মিললে তৈরি করবে একটা পানি। তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন ছিল, আর একটা অক্সিজেন রয়ে গেছে। আমি একটা অক্সিজেন ব্যবহার করছি, দুইটা হাইড্রোজেন ব্যবহার করছি, আর একটা অক্সিজেন ব্যবহার করছি, বাকি রয়েছে কি একটা অক্সিজেন। এই একটা অক্সিজেন আমরা এই পাশে টান দিয়ে এই মধ্যে যোগ করে দিব। দেখো আমি মুছে দিচ্ছি এই অংশটা, টান দিয়ে মধ্যে, কারণ আমরা দুই পাশ থেকে এখনো পানি বের হয়ে গেছে। অর্থাৎ যখন আলফা ডি গ্লুকোজের সাথে আলফা ডি গ্লুকোজ যুক্ত হয়ে মল্টোজ তৈরি করে, তখন এর মধ্যে থেকে এখনো পানি ভিউজন ঘটে, অর্থাৎ পানি কী হয়ে যায়, বের হয়ে যায়। এখনো H2O, এই পাশে OS আসছিল, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন বের হয়ে গেছে, আর একটা অক্সিজেন রয়ে গেছে। একটা অক্সিজেন দুইটার মধ্যে শিকল তৈরি হয়ে গেছে, দুইটাকে মধ্যে টেনে এনে যুক্ত তৈরি গেছে। এটাকে একটা আমরা সেতু বলি বা ব্রিজ বলি, ঠিক আছে, এটাকে সেতু বা ব্রিজও বলতে পারি। দুইটা তৈরি গেছে। তাহলে এই যে চিত্র আঁকছি, এই চিত্রটার নাম কি হয়ে গেছে, দুইটা একত্রে যুক্ত হয়ে
এই চিত্রটার নাম হয়ে গেছে মল্টোজ। এই চিত্রটার নাম হচ্ছে কি মল্টোজ। ম্যালটোজ বা মল্টোজ একই কথা, মল্টোজ। ঠিক আছে, তাহলে এই চিত্রটার নাম হয়ে গেছে মল্টোজ। তুমি দেখো যে আলফা টি গ্লুকোজ, আলফা টি গ্লুকোজ, তুমি যদি এভাবে মানে কোনটা কী দিয়ে তৈরি হয় এটা জানো এবং এই স্ট্রাকচারগুলো একবার বুঝে নাও, তাহলে দেখো যে চিত্র দেই না কেন সেই চিত্র দিয়ে তুমি পারবা। আজকে আমি শুধু একটা উদাহরণ দেখালাম, পরবর্তী ক্লাসে আমি বড় বড় স্ট্রাকচারগুলো সবগুলো উদাহরণ হিসাবে দেখাবো। আর মেবি আমি শনিবারে তোমাদের ক্লাসটা নিতে পারবো না, কিন্তু পরবর্তী ক্লাস দিন আমি ক্লাসটা নিব। এর মধ্যে তোমরা মনোস্যাকারাইড পুরো অংশটা তোমরা দেখে নিবা, মনোস্যাকারাইড থেকে যাতে কোনো রকম মানে বাকি না থাকে এবং তোমরা খুব ভালোভাবে দেখে নিবা। এবং এই ক্লাসটা বুঝতে অসুবিধা হলে বারবার তোমরা কী করবে, একটু টেনে টেনে আবার দেখে নিবা। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।